বাংলাদেশের তেলবাহী জাহাজ আটকাবে না ইরান। নিঃসন্দেহে আমার মতো ছাপোষা বাঙালির জন্য এটা একটা স্বস্তির খবর। কিন্তু ঘটনা আসলে অন্য জায়গায়। সেটা কি? যদি ধরেন ইরানের এই যুদ্ধ আর কোনোভাবে 15 থেকে 30 দিন পর্যন্ত চলে, তাহলে কি হবে? পুরো পৃথিবীর প্রায় 20% জ্বালানি তেলের সরবরাহ চলে হরমুজ প্রণালীর এই রুট দিয়ে। অনেকেই মনে করতে পারেন শুধুমাত্র ইরানের তেলই এই রুট দিয়ে সরবরাহ করা হয়, কিন্তু না, ঘটনা আরো অনেক বড়। সৌদি আরব থেকে শুরু করে কাতার, কুয়েত, বাহরাইন, ইরাক, এমনকি আরব আমিরাতের তেল এবং গ্যাসও এই পথ দিয়েই সরবরাহ করা হয়। কিন্তু আমি আসলে দুনিয়ার কথা আপাতত ভাবছি না, আমি ভাবছি জাস্ট বাংলাদেশের কথা। যেই দেশের তেলের মজুদ আছে 30 থেকে 35 দিনের, ডিজেলের মজুদ আছে মাত্র 10 থেকে 11 দিনের, সেই দেশ নিয়ে চিন্তা না করে উপায় আছে? যদিও 2020 সালে বাংলাদেশ সরকার একবার উদ্যোগ নিয়েছিল যে কমপক্ষে তেল মজুদের সক্ষমতা 60 দিন পর্যন্ত বাড়াতে হবে, কিন্তু যা হয় আর কি, উদ্যোগ পর্যন্ত সীমাবদ্ধ ছিল, কাজ আর হয়নি। তবে সিচুয়েশন এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যে আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশের তেল মজুদের সক্ষমতা খুবই কম। এখানে আমাদের আশেপাশের কয়েকটা দেশের সঙ্গে এই সিনারিওটা যদি কম্পেয়ার করি, তাহলে অঙ্কটা মাথায় ঢুকতে পারে। ভারতের তেলের মজুদ রয়েছে 75 দিনের, ভিয়েতনামের রয়েছে 45 দিন, থাইল্যান্ডের রয়েছে 61 দিন এবং জাপানের রয়েছে প্রায় 250 দিনের সমপরিমাণ। জ্বালানি বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের বর্তমান তেলের মজুদ আপৎকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য যথেষ্ট নয়, বরং এটি কেবল স্বাভাবিক মজুদ মাত্র। যে কারণে এখন মজুদ বাড়াতে সরকার দ্রুত একটি পদক্ষেপ নিয়েছে, যা হলো জ্বালানি রেশনিং। যে কারণে পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে এবং ফিলিং স্টেশনগুলো সাময়িক ভোগান্তিতে পড়েছে। এদিকে ভারত থেকে ডিজেল আমদানি করে ঘাটতি মেটানো হচ্ছে, সেটাই স্বাভাবিক। সত্যি বলতে সরকারের যে এখানে অনেক বড় কিছু করার আছে, সেটাও আসলে না। কারণ ইরান, আমেরিকা আর ইসরায়েলের যুদ্ধের যে সমীকরণ, সেখানে বাংলাদেশের মতো 450 থেকে 500 বিলিয়ন ডলারের অর্থনীতির একটা দেশের সরকারের আর কি বা করার থাকতে পারে। এখানে আসলে সরকারি যে প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, তাদের অনেক কিছু করার আছে। বাইরে থেকে সাধারণ পাবলিক শুধুমাত্র হাহুতাশি করতে পারবে, মূল খেলাটা আসলে সেখানে। এই সকল বিষয় নিয়ে কথা বলতে গেলে এই ভিডিওর লেংথ হয়ে যাবে 30 মিনিটের বেশি, তাই আপাতত স্কিপ করলাম। এবার আসি শুরুর কথায়। ইরানের নিয়ন্ত্রণে থাকা যে হরমুজ প্রণালী, সেটি যদি সত্যি বন্ধ হয়ে যায়, তাহলে আপনার যে রেগুলার ইনকাম, সেখানে যুক্ত হবে অতিরিক্ত মূল্যস্ফীতি। অর্থাৎ মুদিবাজার বলেন আর কাঁচা বাজার, সবখানেই দেখবেন আকাশ ছোঁয়া দাম। কারণ তেলের মজুদ নেই, আমদানিও বন্ধ। তেল এবং গ্যাসের অভাবে উৎপাদন বন্ধ করতে বাধ্য হবে ইন্ডাস্ট্রিগুলো। কেউ কেউ বেশি দামে জ্বালানি কিনে উৎপাদন চালিয়ে যাবে শুধুমাত্র ব্যবসাটা ধরে রাখার জন্য, কিন্তু দিন শেষে সেই লসটা কাবার দিবে থেকে। সূত্র একই, দাম বাড়াও। কিন্তু দিন শেষে ক্ষতিটা কার বলেন তো? দিন শেষে ক্ষতিটা মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত এবং হতদরিদ্র মানুষদের। তাই একটা প্রশ্ন করতে চাই, ইরানের এই যুদ্ধ যদি লম্বা সময় ধরে চলে, তাহলে আপনি পর্যাপ্ত টাকা পয়সার মজুদ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন তো? যদি প্রস্তুত না থাকেন, তাহলে বড়সড় একটা অর্থনৈতিক ধাক্কার জন্য অপেক্ষা করুন। আর 2 হাত তুলে দোয়া করেন যেন অতি দ্রুত এই যুদ্ধ শেষ হয় এবং বাংলাদেশের অর্থনীতি যেন কিছুটা হলেও চাঙ্গা হয়। না হলে আমাদের সরকার যত বড় পদক্ষেপই নিক না কেন, দিন শেষে মোটা দাগে আমাদের কোনো লাভ হচ্ছে না।